আচ্ছা, আগের দিন আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইডের প্রস্তুতি। হাইড্রোজেন সালফাইডকে কী করে প্রস্তুত করবো, একটা উল বোতলে ফেরাস সালফাইড নিয়ে লঘু সালফুরিক অ্যাসিড ঢেলেছি। লঘু সালফুরিক অ্যাসিড ফেরাস সালফাইডের সাথে বিক্রিয়া করেছে, বিক্রিয়া করে হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করেছে আর ফেরাস সালফেট উৎপন্ন হয়েছে। এই বিক্রিয়ায় হাইড্রোজেন সালফাইড এই নির্গম নল দিয়ে বেরিয়ে তাকে ফসফরাস পেন্টক্সাইডের মধ্যে দিয়ে আমরা চালনা করেছি। ফসফরাস পেন্টক্সাইড কী করেছে, এই যে বিক্রিয়াটা হয়েছে এই বিক্রিয়াতে কিছুটা জলীয় বাষ্প উৎপন্ন হয় বা কিছুটা জলীয় বাষ্প এই উল বোতলের মধ্যে থাকে, সেটাও যাতে হাইড্রোজেন সালফাইডের সাথে চলে আসতে পারে, সেই জলীয় বাষ্প থেকে হাইড্রোজেন সালফাইডকে মুক্ত করার জন্য আমরা ফসফরাস পেন্টক্সাইড ব্যবহার করি, কারণ ফসফরাস পেন্টক্সাইড হচ্ছে তীব্র জলশোষক পদার্থ। তাই ফসফরাস পেন্টক্সাইড সমস্ত হাইড্রোজেন সালফাইডের সঙ্গে যে জলীয় বাষ্প আছে সেটা শুষে নেয়, হাইড্রোজেন সালফাইডকে বিশুদ্ধ অবস্থায় আমরা পাই। হাইড্রোজেন সালফাইড বাতাসের চেয়ে ভারী, তাই বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা আমরা হাইড্রোজেন সালফাইডকে সংগ্রহ করতে পারি। সেই সময় আমরা কিছু সতর্কতা পড়েছিলাম। তা এই হচ্ছে হাইড্রোজেন সালফাইডের প্রিপারেশন। এবার হাইড্রোজেন সালফাইড প্রিপারেশন বা ল্যাবরেটরি প্রস্তুতিতে কিছু কোশ্চেন আছে। কীরকম কোশ্চেনগুলো একটু দেখি। প্রথম একটা কোশ্চেন আসে এরকম, এটা 1 নম্বর কোশ্চেন বলতে পারো। 1 নম্বর কোশ্চেনটা এরকম আসতে পারে যে হাইড্রোজেন সালফাইড প্রস্তুতিতে কেন গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি না, সবসময় লঘু সালফিউরিক অ্যাসিড কেন ব্যবহার করি। কোশ্চেনটা অন্যরকমভাবেও আসতে পারে যে প্রিপারেশন নয়, প্রস্তুতি নয়, হাইড্রোজেন সালফাইডকে শুষ্ক করতে চাইছি আমি। আমি তো জানি গাঢ় সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটা তীব্র জলশোষক পদার্থ, তাহলে হাইড্রোজেন সালফাইডকে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে আমরা কেন শুষ্ক করতে পারি না, আমরা কেন সেখানে ফসফরাস পেন্টক্সাইড ব্যবহার করছি। গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে আমরা শুষ্ক করতে পারতাম। তাহলে কোশ্চেনটা দুরকমভাবে আসে, একটা হচ্ছে H2S প্রস্তুতিতে কেন গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় না, আর একটা আসে যে কেন H2Sকে শুষ্ক করতে গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় না। দুটোর উত্তর একই হবে। আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় H2SO4 হচ্ছে তীব্র জারক পদার্থ, মানে সহজেই অপরকে জারিত করে, তীব্র জারক পদার্থ। তাই H2S প্রস্তুতিতে অথবা H2Sকে শুষ্ক করতে গেলে যদি আমি গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি, তাহলে গাঢ় সালফিউরিক অ্যাসিড H2Sকে জারিত করে অধাতব সালফার উৎপন্ন করবে, হলুদ রঙের অধাতব সালফারের অধক্ষেপ উৎপন্ন করবে, আর নিজে সালফিউরিক অ্যাসিড বিজারিত হয়ে, যেহেতু অন্যকে জারিত করেছে তাই নিজে বিজারিত হয়ে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করবে। তাহলে H2S আর থাকবে না, মানে বিক্রিয়াটা হবে ঠিক এই রকম যে আমি H2S নিয়েছি, তাকে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে শুষ্ক করতে চাইছি, অথবা ফেরাস সালফাইডের সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে H2S তৈরি করতে যাচ্ছি। তাহলে বিক্রিয়ায় যে H2S উৎপন্ন হচ্ছে সেই H2S সালফিউরিক অ্যাসিডের সাথে আবার বিক্রিয়া করে যাচ্ছে, কারণ সালফিউরিক অ্যাসিড হচ্ছে তীব্র জারক অ্যাসিড। বিক্রিয়া করে গিয়ে কি উৎপন্ন করছে, অধাতব সালফার ডাইঅক্সাইড আর 2 অণু জল। ভালো করে দেখো, এই যে H2S এর সালফার থেকে অধাতব সালফার উৎপন্ন করেছে, এইটা হচ্ছে জারণ, কারণ হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, হাইড্রোজেন বেরিয়ে যাওয়াটা জারণ। আর এই সালফিউরিক অ্যাসিডের সালফারটা উৎপন্ন করেছে সালফার ডাইঅক্সাইড, এটা বিজারণ। তাহলে সালফিউরিক অ্যাসিড নিজে বিজারিত হয়ে সালফার ডাইঅক্সাইড তৈরি করছে, হাইড্রোজেন সালফাইডকে জারিত করে অধাতব সালফার হলুদ রঙের অধক্ষেপ উৎপন্ন করছে। এতে কি হচ্ছে, আমার H2Sটাকে আমি আর পাচ্ছি না, H2Sটা আর উপস্থিত থাকছে না। সেই জন্য আমরা H2S প্রস্তুতিতে অথবা H2Sকে শুষ্ক করতে গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি না, তার বদলে ফসফরাস পেন্টক্সাইড ব্যবহার করি। এর মতো আরও 2-1টা কোশ্চেন আছে, সেটা দেখছি। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে, ধরে নাও এটা 2 নম্বর কোশ্চেন। এরপরে কোশ্চেনটা হচ্ছে এরকম, H2S প্রস্তুতিতে কেন গাঢ় নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয় না। গাঢ় সালফিউরিক অ্যাসিড না ব্যবহার করা হলে এক নয় বুঝলাম, কিন্তু গাঢ় নাইট্রিক অ্যাসিড কেন ব্যবহার করা হয় না? কারণ H2S প্রস্তুতিতে গাঢ় নাইট্রিক অ্যাসিড হচ্ছে একটা জারক পদার্থ। গাঢ় নাইট্রিক অ্যাসিড আর গাঢ় সালফিউরিক অ্যাসিড হচ্ছে তীব্র জারক পদার্থ। তাহলে যেহেতু তীব্র জারক পদার্থ, তাহলে কী হবে, নাইট্রিক অ্যাসিডও H2Sকে জারিত করে সালফার অধক্ষেপ উৎপন্ন করবে আর নিজে বিজারিত হয়ে গিয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। অর্থাৎ H2S এই ফেরাস সালফাইডের সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় যদি H2S উৎপন্ন হয়, সেই উৎপন্ন H2S আবার
নাইট্রিক অ্যাসিডের সাথে অন্য যে নাইট্রিক অ্যাসিডের অণুগুলো আছে সেগুলোর সাথে বিক্রিয়া করে সালফার উৎপন্ন করবে, নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করবে এবং অবশ্যই জল উৎপন্ন করবে। তাহলে দেখো এই সালফার, হাইড্রোজেন সালফাইড থেকে যে সালফার উৎপন্ন হচ্ছে এটা হচ্ছে জারণ, তাহলে হাইড্রোজেন সালফাইডের জারণ হয়ে সালফার উৎপন্ন করছে। নাইট্রিক অ্যাসিড নিজে বিজারিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করছে। তাহলে এই বিক্রিয়ার শেষে আমরা আর H2S-কে পাচ্ছি না, কারণ H2S তখন সালফারে কনভার্ট হয়ে গিয়েছে। সেই জন্য আমরা H2S প্রস্তুতিতে গাঢ় নাইট্রিক অ্যাসিড ব্যবহার করি না। তাহলে 3 নম্বর কোশ্চেনটা এরকম হতে পারে যে H2S প্রস্তুতিতে কি HCl ব্যবহার করা যায়? H2S প্রস্তুতিতে কি HCl ব্যবহার করা যায়? ভালো করে বোঝো, HCl কিন্তু জারক অ্যাসিড নয়। HCl কিন্তু জারক অ্যাসিড নয়। তাহলে যদি জারক অ্যাসিড না হয় তাহলে HCl তো H2S-কে জারিত করে সালফার উৎপন্ন করতে পারবে না। তাহলে কেন আমরা HCl-কে ব্যবহার করছি না, আমরা লঘু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করছি? কারণ এই বিক্রিয়াতে এই ফেরাস সালফাইডের সাথে, ধরে নাও ফেরাস সালফাইডের সাথে HCl যদি আমি বিক্রিয়া করায়ও দিয়ে যে H2S উৎপন্ন হবে এবং ফেরিক ক্লোরাইড, এই ফেরাস ক্লোরাইড উৎপন্ন হবে। এই যে বিক্রিয়াটা আমি যখন করাচ্ছি তখন যে পরিমাণে তাপ উৎপন্ন হচ্ছে সেই তাপ HCl-কে বায়বীয় করে ফেলবে, মানে HCl তখন বাষ্পে পরিণত হয়ে যাবে ওই তাপে। তাহলে HCl যদি বাষ্পে পরিণত হয়ে যায়, ভালো করে বোঝো এখানটায়, এইখানে আমি লঘু সালফিউরিক অ্যাসিডের জায়গায় HCl দিয়েছি। HCl ফেরাস সালফাইডের সাথে বিক্রিয়া করেছে, করে H2S গ্যাস উৎপন্ন করেছে এবং সঙ্গে তাপ উৎপন্ন হয়েছে। সেই তাপ কি করছে, এই HCl-এর বেশ কিছু অংশকে বাষ্পীভূত করে দিচ্ছে। তাহলে সেই HCl বাষ্পটাও তো এখান দিয়ে গিয়ে ফসফরাস পেন্টঅক্সাইডের ভেতর দিয়ে চলে যাবে। ফসফরাস পেন্টঅক্সাইড তো তীব্র জলশোষক, হতে এর HCl শোষক নয়। তাহলে ফসফরাস পেন্টঅক্সাইড আর HCl-কে শোষণ করতে পারবে না। তাহলে এই গ্যাস জারে আমি যে H2S-টা সংগ্রহ করছি তখন তাহলে ওর সাথে HCl-ও থেকে যাবে। এই HCl আর H2S-কে আমি আলাদা করতে পারবো না। সেই কারণে আমরা H2S প্রস্তুতিতে, HCl ব্যবহার করি না। H2S প্রস্তুতিতে কেবলমাত্র লঘু সালফিউরিক অ্যাসিডই ব্যবহার করা হয়। হ্যাঁ, এবার যে কোশ্চেনটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে, এই কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এটা আগেরগুলোও ইম্পর্ট্যান্ট ছিল, এটাও ইম্পর্ট্যান্ট। H2S-কে শুষ্কক্ষেত্রে অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করি না, তার জায়গায় ফসফরাস পেন্টঅক্সাইড ব্যবহার করি। কেন? তো H2S-কে শুষ্কক্ষেত্রে অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার না করে কেন ফসফরাস পেন্টঅক্সাইড ব্যবহার করা হয়? দেখা গেছে সাধারণ উষ্ণতায়, মানে রুম টেম্পারেচারে জলের উপস্থিতিতে ক্যালসিয়াম ক্লোরাইড H2S-এর সাথে বিক্রিয়া করে যায়, বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফাইড আর HCl উৎপন্ন করে। যেহেতু সাধারণ উষ্ণতায় ক্যালসিয়াম ক্লোরাইড H2S-এর সাথে বিক্রিয়া করে যাচ্ছে, তাহলে H2S-এর আর অস্তিত্ব থাকছে না। সেই জন্য আমরা অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইডকে ব্যবহার করতে পারছি না। কিন্তু ফসফরাস পেন্টঅক্সাইড কেন ব্যবহার করা হয়? কারণ H2S নিজে হচ্ছে একটা আম্লিক। আমরা যখন ভৌত ধর্ম পড়বো তখন দেখবো H2S হচ্ছে একটা আম্লিক, আর ফসফরাস পেন্টঅক্সাইড হচ্ছে একটা আম্লিক অক্সাইড। তাহলে এটা আম্লিক, অ্যাসিডিক, এটা একটা অ্যাসিডিক অক্সাইড। দুটো অ্যাসিড নিজেদের মধ্যে কখনো বিক্রিয়া করতে পারে না। অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে, ধাতুর সাথে বিক্রিয়া করে, অ্যাসিড বিক্রিয়া করতে পারে না। সেই জন্যই H2S-কে শুষ্ক করতে আমরা ফসফরাস পেন্টঅক্সাইডকে ব্যবহার করি। এবার H2S যেহেতু আম্লিক, এই যে আমরা দেখছি H2S আমরা পড়ছি আম্লিক, সেই জন্য H2S-কে শুষ্ক করার জন্য আমরা গাঢ় NaOH বা KOH ব্যবহার করতে পারি না, ব্যবহার করি না। কারণ H2S-কে শুষ্ক করতে আমরা গাঢ় NaOH বা KOH ব্যবহার করি না, কারণ এরা তো ক্ষার আর H2S তো আম্লিক। তাহলে H2S খুব সহজেই NaOH আর KOH-এর সাথে বিক্রিয়া করে যাবে, তাহলে H2S-এর অস্তিত্ব থাকবে না। সেই জন্য H2S-কে শুষ্ক করতে আমরা কখনোই গাঢ় NaOH বা KOH ব্যবহার করি না। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে H2S-এর ধর্ম। আচ্ছা, এবার দেখবো H2S-এর ধর্ম। আমরা জানি সমস্ত পদার্থের দুটো ধর্ম, একটা হচ্ছে ভৌত ধর্ম আর একটা হচ্ছে রাসায়নিক ধর্ম।
রাসায়নিক ধর্মটা আমরা পরে দেখছি, কারণ ওখানে অনেক বিক্রিয়া টিক্রিয়া করতে হবে। ভৌত ধর্মটাই আগে দেখি। এর কী কী ভৌত ধর্ম আছে? প্রথম যে ধর্মটা আমরা জানি, যেটার জন্য H2S বিখ্যাত, সেটা হচ্ছে H2S একটা কি বলবো, পচা ডিমের গন্ধযুক্ত বিষাক্ত বর্ণহীন গ্যাস। তাহলে H2S হচ্ছে পচা ডিমের গন্ধযুক্ত বিষাক্ত বর্ণহীন গ্যাস। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এটি বাতাসের চেয়ে ভারী, সেই জন্যই বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা আমরা একে সংগ্রহ করেছি। 3 হচ্ছে শীতল জলে দ্রবীভূত হয়, শীতল জলে দ্রবীভূত হয়, কিন্তু গরম জলে অদ্রাব্য। আর 4 নাম্বার কি, কম উষ্ণতায় চাপ প্রয়োগ করে, তরলে পরিণত করা যায়। তাহলে এই হচ্ছে 4টে পয়েন্ট H2S এর ধর্ম। ফার্স্ট ধর্মটা খুব ইম্পর্টেন্ট, যে পচা, এভাবে আমরা H2Sকে চিনি, পচা ডিমের গন্ধযুক্ত। কারণ পচা ডিমের গন্ধ তো আমরা কেউ শুকিনি, এমন তো আমরা গন্ধ শুকতে পারি, বিট নুনের যে গন্ধটা, সেটাই হচ্ছে পচা ডিমের গন্ধযুক্ত। এই পচা ডিমের গন্ধযুক্ত বিষাক্ত বর্ণহীন একটা গ্যাস। H2S বাতাসের চেয়ে ভারী, সেই জন্য দেখবে বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা আমরা একে সংগ্রহ করেছি। H2S শীতল জলে খুব তাড়াতাড়ি দ্রবীভূত হয়ে যায়, কিন্তু গরম জলে অদ্রাব্য, গরম জলে কিছুতেই দ্রবীভূত হতে চায় না। আর H2Sকে কম উষ্ণতাতে চাপ প্রয়োগ করলে H2S তরলে পরিণত হয়। এইবার আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্ম অনেকগুলো আছে, আস্তে আস্তে আমরা দেখি কি কি আছে। প্রথম হচ্ছে কি, H2S নাকি আম্লিক। আমরা পড়লাম যে H2S হচ্ছে একটা আম্লিক গ্যাস। তাহলে যেহেতু H2S আম্লিক, তাহলে অবশ্যই সে ক্ষারের সাথে বিক্রিয়া করবে। তাহলে 1 নাম্বার পয়েন্ট হচ্ছে ক্ষারের সাথে বিক্রিয়া। দেখা যাচ্ছে ক্ষার বলতে আমরা কোনগুলো বুঝি? ক্ষার বলতে আমরা যে বুঝি, আমাদের যেটুকু জানা আছে, ক্ষার তো অনেকই হয়, কিন্তু আমরা তো জানি সোডিয়াম আর পটাশিয়াম হাইড্রক্সাইড, এই দুটোকে আমরা সাধারণত ক্ষার হিসাবে দেখি। তাহলে ক্ষার হিসাবে সোডিয়াম আর পটাশিয়াম হাইড্রক্সাইডের সাথে H2S এর বিক্রিয়াটা দেখব। দেখা যাচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে H2S এর বিক্রিয়ায় সোডিয়াম সালফাইড আর জল উৎপন্ন করছে। এই বিক্রিয়াটা দুটো ধাপে হয়। ফার্স্ট স্টেপ, সোডিয়াম হাইড্রক্সাইড আর H2S বিক্রিয়া করে উৎপন্ন করে সোডিয়াম হাইড্রোজেন সালফাইড আর জল। সেকেন্ড স্টেপে এই উৎপন্ন সোডিয়াম হাইড্রোজেন সালফাইড, এই পোর্শনটা সোডিয়াম হাইড্রোজেন সালফাইড, আর এক অণু NaOH এর সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফাইড আর জল উৎপন্ন করে। তাহলে দেখা যাচ্ছে ক্ষারের সাথে বিক্রিয়া করে H2S, যেহেতু আম্লিক, কি আমরা জানি অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করবে, সেই রকম H2S যেহেতু আম্লিক, ক্ষারের সাথে বিক্রিয়া করে একটা লবণ আর জল উৎপন্ন করছে। আচ্ছা, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে H2S এর অক্সিজেনের সাথে বিক্রিয়া। H2S নিজে দাহ্য, অর্থাৎ নিজে জলে, ঠিক আমাদের হাইড্রোজেন যেমন নীল শিখায় জলে, H2Sও অক্সিজেনের সংস্পর্শে নীল শিখায় জলে। কিন্তু H2S নিজে দাহ্য হলেও দহনে সহায়ক নয়, মানে অপরকে জ্বলতে সাহায্য করে না। তাহলে H2S হচ্ছে নিজে দাহ্য, নিজে নীল শিখায় জ্বলছে, কিন্তু কখনোই দহনে সহায়ক নয়। এই H2S যখন নীল শিখায় জ্বলে, তখন অক্সিজেনের সঙ্গে সে বিক্রিয়া করে। এই বিক্রিয়াটা দুরকম অবস্থায় হতে পারে। একটা হচ্ছে যে অক্সিজেন যদি
অতিরিক্ত থাকে, অক্সিজেন অতিরিক্ত থাকে, অতিরিক্ত অক্সিজেন থাকতে পারে বা বাতাস অতিরিক্ত হতে পারে, কারণ বাতাসের মধ্যে অক্সিজেনই থাকে। তাহলে অতিরিক্ত অক্সিজেন একবার বিক্রিয়া করতে পারে, আর একবার স্বল্প অক্সিজেনে, স্বল্প অক্সিজেন বা কম বাতাসে বিক্রিয়াটা হতে পারে। যদি অতিরিক্ত অক্সিজেনে বিক্রিয়া হয় তাহলে H2S অতিরিক্ত অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করে জল ও সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে। এই হয় বিক্রিয়া। এবার অক্সিজেন, এটা হচ্ছে অতিরিক্ত অক্সিজেন। যখন অক্সিজেন অতিরিক্ত, দেখো অক্সিজেন নিয়েছি 3 অণু, কিন্তু যখন অক্সিজেন স্বল্প পরিমাণে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া হচ্ছে, তখন যখন স্বল্প পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া বা খুব কম বাতাসে যখন বিক্রিয়া হয়, তখন হাইড্রোজেন সালফাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে জল আর সালফার উৎপন্ন করে। তাহলে দেখো বিক্রিয়াটার পার্থক্য, যখন বাতাস, দেখো এখানে দুটো ক্ষেত্রে আমি 2 অণু করে H2S নিয়েছি, কিন্তু প্রথমটায় 3 অণু অক্সিজেন আর দ্বিতীয়টায় 1 অণু অক্সিজেন। মানে অক্সিজেনের পরিমাণ এখানে কম, যেখানে অক্সিজেনের পরিমাণ কম সেখানে সালফার উৎপন্ন করছে, যেখানে অক্সিজেনের পরিমাণ বেশি সেখানে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। তাহলে এই হচ্ছে অক্সিজেনের সাথে H2S এর বিক্রিয়া। আচ্ছা, এবার দেখব H2S এর বিজারণ ধর্ম। H2S হচ্ছে খুব ভালো বিজারক পদার্থ। আমরা যেমন আগের দিনই পড়ছিলাম যে নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, গাঢ় এরা জারক পদার্থ, তেমন H2S হচ্ছে খুব ভালো বিজারক পদার্থ, সবাইকে খুব ভালো বিজারিত করতে পারে। তার বেশ কটা উদাহরণ আছে, যেগুলো বইয়ে আছে সেটা তো পড়বে, আমি বইয়ের বাইরের 2-1টা পড়াচ্ছি আগে, সেগুলো দেখো, তারপর বইয়েরগুলো দেখবো। দেখছি ক্লোরিন জলের মধ্যে, ক্লোরিন জলের মধ্যে যদি H2S চালনা করি তাহলে ক্লোরিন জলের বিজারিত হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সালফার উৎপন্ন করে। তাহলে H2S তাহলে ক্লোরিনের থেকে বিজারিত করে হাইড্রোক্লোরিক অ্যাসিড করছে, এটা বিজারণ। কারণ আমরা জানি হাইড্রোজেন যুক্ত হলে বিজারণ হয়, ক্লোরিন একা ছিল, ওর সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে গেছে, বিজারণ। আর H2S যদি একে বিজারিত করে তাহলে নিশ্চয়ই H2S এর নিজের জারণ হচ্ছে, তাহলে H2S জারিত হয়ে গিয়ে তখন সালফার উৎপন্ন করছে, কারণ আমরা জানি হাইড্রোজেন যুক্ত হওয়াকে বিজারণ বলে, বেরিয়ে যাওয়াকে জারণ বলে। H2S এর সঙ্গে হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন সালফারের থেকে বেরিয়ে গেলে শুধু সালফারটা পড়ে থাকলো, তাই H2S এর জারণ হলো। তাহলে এটা হচ্ছে 1 নম্বর বিজারণ ধর্ম। আর একটা বিজারণ ধর্ম আমরা দেখি, সেটা হচ্ছে ফেরিক ক্লোরাইড, হলুদ বর্ণের ফেরিক ক্লোরাইড। হলুদ বর্ণের ফেরিক ক্লোরাইডের দ্রবণের ভেতর দিয়ে আমি H2S চালনা করেছি। হলুদ বর্ণের ফেরিক ক্লোরাইড ভেতর দিয়ে H2S চালনা করলে বর্ণহীন ফেরাস ক্লোরাইড উৎপন্ন হয়, এর সাথে HCl আর হলুদ বর্ণের সালফারের অধক্ষেপ পড়ে। ভালো করে বোঝো, এইটা হলুদ বর্ণ ফেরিক ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড হচ্ছে বর্ণহীন। তাহলে এখান থেকে ক্লোরিন বেরিয়ে গেছে, ফেরিক থেকে ফেরাস হয়ে গেছে, তাহলে এটা হয়ে গেছে বিজারণ। আর H2S থেকে হাইড্রোজেন বেরিয়ে গেছে, তাহলে এটা হয়ে গেছে জারণ। তাহলে এই দুটো বইয়ের মনে হয় নেই তোমাদের, এই দুটো একটু দেখে নিতে হবে। তা ক্লোরিন জলের মধ্যে দিয়ে H2S চালনা করলে একটা বিজারণ দেখাচ্ছে, আর ফেরিক ক্লোরাইড হলুদ বর্ণের, তার মধ্যে দিয়ে H2S চালনা করলে হলুদ বর্ণের ফেরিক ক্লোরাইড বর্ণহীন ফেরাস ক্লোরাইড হয়ে যাচ্ছে, তাহলে ফেরিক ক্লোরাইডটা বিজারিত হয়ে যাচ্ছে। এই দুটো হচ্ছে H2S এর বিজারণ ধর্ম। পরীক্ষার সময় যদি বিজারণ ধর্ম হিসেবে দেয় তাহলে এইগুলো লিখতে পারো, এগুলো সোজা ছোট। এবং এবার তোমাদের বইয়ে যেটা আছে সেটা দেখি, এটা কিন্তু অপেক্ষাকৃত বড় বিক্রিয়া। এটা হচ্ছে কি, পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, এর কালার হচ্ছে কমলা, জলে দ্রবীভূত করলে এর কালার হয় কমলা। কমলা রঙের পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণকে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে একটু আম্লিক করে নিলাম, করে তার মধ্যে দিয়ে যদি আমি H2S গ্যাস চালনা করি তাহলে এই পটাশিয়াম ডাইক্রোমেটটা বিজারিত হয়ে পটাশিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট, জল আর সালফার উৎপন্ন করবে। এখানে সালফিউরিক অ্যাসিড লাগবে 4 অণু, H2S লাগবে 3 অণু, ঠিক আছে। এখানে হাইড্রোজেন 7 অণু আর এখানে নিয়ে রাখবে 3।
তাহলে এই বিক্রিয়ায় এই ডাইক্রোমেট এ বিজারিত হয়ে ক্রোমিয়াম সালফেট তৈরি করেছে, তাহলে এইখানটায় এইটা হয়েছে বিজারণ, আর H2S যেহেতু অন্যকে বিজারিত করেছে সেই জন্য নিজের সব যে বিজারিত করে তার জারণ হয়, তাহলে সেই জন্য H2S এর হয়ে গেছে জারণ। তা এই বিক্রিয়াটা অবশ্যই এটা ছিল কমলা বর্ণের, এখানে এটা হয়ে গেছে বর্ণহীন। যদিও এই বিক্রিয়াটা যথেষ্ট বড়, পরীক্ষার সময় যদি মনে রাখতে না পারো সেই জন্যই আমি উপরের দুটো বিক্রিয়া পড়ালাম। H2S এর বিজারণ ধর্ম হিসাবে এই দুটো বিক্রিয়া অপেক্ষাকৃত ছোট। এবার যেটা দেখবো সেটা হচ্ছে সালফাইডের অধঃক্ষেপণ বিক্রিয়া। সালফাইডের কিছু অধঃক্ষেপণ বিক্রিয়া আছে, মানে সালফাইড কিছু বস্তুর কিছু ধাতু সাধারণত যারা একটু অপেক্ষাকৃত ভারী ধাতু তাদের সাথে বিক্রিয়া করে সালফাইড এই রূপে অধঃক্ষিপ্ত করে এবং সেগুলো আমাদের অন্যান্য কাজে লাগে। যেমন প্রথম একটা উদাহরণ দেখি, তারপর আমরা এগুলো দেখছি কি কাজে লাগে পরে বুঝবো, আগে এটা শিখে নিই। কপার সালফেটের একটা জলীয় দ্রবণ নিয়েছি, কপার সালফেটের রং হচ্ছে নীল তুঁতে, তার জলীয় দ্রবণ তাহলে নীল বর্ণের হবে। নীল বর্ণের কপার সালফেট দ্রবণের মধ্যে দিয়ে যদি আমরা H2S গ্যাস চালনা করি, দেখা গেছে নীল বর্ণের কপার সালফেট থেকে কালো বর্ণের কপার সালফাইড অধঃক্ষেপ পড়ছে এবং দ্রবণের বর্ণহীন হয়ে যাচ্ছে। তাহলে কি নীল বর্ণের কপার সালফেট দ্রবণের মধ্যে দিয়ে আমি H2S গ্যাস চালনা করেছি, H2S কপার সালফেটের সাথে বিক্রিয়া করে কালো বর্ণের একটা অধঃক্ষেপ উৎপন্ন করছে, সেটা হচ্ছে কিউপ্রিক সালফাইড, আর সঙ্গে সালফুরিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, সেই জন্য দ্রবণের বর্ণহীন হয়ে যাচ্ছে। এই দ্বিতীয় দেখি, লেড নাইট্রেট PbNO3, তার ভেতর দিয়ে যদি আমি H2S গ্যাস চালনা করি তাহলে লেড নাইট্রেটের সাথে H2S এর বিক্রিয়ায় লেড সালফাইড PbS, লেড সালফাইডের একটা কালো অধঃক্ষেপ পড়ে এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়, তাই দ্রবণ বর্ণহীন হয়ে যায়। তাহলে লেড সালফাইডের এখানে কালো অধঃক্ষেপ উৎপন্ন করছে। ঠিক তেমনই 3 নাম্বার ইয়েটা দেখি, সিলভার নাইট্রেট। সিলভার নাইট্রেট কোনো বর্ণ নেই, বর্ণহীন একটা দ্রবণ, তার ভেতর দিয়ে আমি যদি H2S চালনা করি দেখা যাচ্ছে সিলভার সালফাইডের, আগেরটার ক্ষেত্রে অধঃক্ষেপ পড়েছিল, এটাও সিলভার সালফাইডের একটা অধঃক্ষেপ পড়ছে আর নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, সেই জন্য দ্রবণটা বর্ণহীন থাকছে, দ্রবণটার কোনো চিন্তা হচ্ছে না, কিন্তু অধঃক্ষেপটা কালো রঙের পড়ছে। দেখা যাচ্ছে যে সমস্ত ইয়েগুলোর সাথে মেটালের যে সল্টগুলো, সমস্ত ধাতব লবণগুলোর দ্রবণে H2S চালনা করলে, সব ধাতব লবণ নয় কিন্তু যেগুলো আমি দেখাচ্ছি সেই সমস্ত ধাতব লবণের দ্রবণে আমি H2S চালনা করলে সালফাইড উৎপন্ন হচ্ছে এবং তারা অধঃক্ষিপ্ত হচ্ছে এবং সেই সালফাইডের বর্ণ সব জায়গাতেই দেখা যাচ্ছে কালো। এগুলো আমাদের কি কাজে লাগে, এই অধঃক্ষেপণ বিক্রিয়া আমাদের কী কাজে? এর সঙ্গে আরেকটা আছে, সেটা আগে পড়িয়ে নিই তারপর বলছি। এইবার যে বিক্রিয়াটা আমি পড়াচ্ছি, এই বিক্রিয়াটা এবং 3 নাম্বার বিক্রিয়া, এই দুটো বিক্রিয়া আমাকে H2S শনাক্তকরণে ব্যবহার করা হয়। H2S শনাক্তকরণ মানে তোমার একটা কাছে গ্যাস আছে, গ্যাস জারে, তোমাকে বলা হলো এই গ্যাসটা H2S কিনা তুমি বোঝো, তখন আমরা কি করি, সেই গ্যাস জারে থাকা গ্যাসের সাথে সিলভার নাইট্রেটের বিক্রিয়া করায়, বিক্রিয়া করে যদি দেখি কালো বর্ণের অধঃক্ষেপ উৎপন্ন হয়েছে তখন আমরা বুঝবো যে হ্যাঁ গ্যাস জারে H2S রয়েছে। এর বাইরে যেটা এখন পড়ছি সেটা একটু দেখি, সেটা হচ্ছে লেড অ্যাসিটেট CH3COO2Pb, অ্যাসিটিক অ্যাসিডের সাথে লেড হাইড্রক্সাইডের বিক্রিয়ায় বা লেড অক্সাইডের বিক্রিয়ায় এই লেড অ্যাসিটেট তৈরি, এটার নাম হচ্ছে লেড অ্যাসিটেট। এটা আমাকে যখন তোমরা 11-এ উঠবে, সায়েন্স নিয়ে পড়বে, তখন দেখবে এই দুটো লাস্টের দুটো, এইটা এবং এই দুটো প্র্যাকটিক্যালে আমাদের করতে হচ্ছে। তো এই লেড অ্যাসিটেট হচ্ছে একটা জলীয় দ্রবণ, হচ্ছে একেবারে কালারলেস, বর্ণহীন, যেমন আমরা জল খাই, জলের যেরকম হয় সেরকম দেখতে। তার সঙ্গে যদি আমি H2S চালনা করি দেখা যাবে যে লেড সালফাইডের একটা কালো অধঃক্ষেপ নিচে পড়বে, যে টেস্ট টিউবে করবো সেই টেস্ট টিউবের নিচে দেখবে থকথকে লেড সালফাইডের কালো অধঃক্ষেপ পড়েছে, আর সঙ্গে অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয়েছে, সেই জন্য দ্রবণটার কোনো কালার নেই, দ্রবণটা বর্ণহীন, কিন্তু নিচে টেস্ট টিউবের নিচে একটা কালো অধঃক্ষেপ পড়েছে। তাহলে যে দেখছি লাস্টের দুটো সিলভার নাইট্রাইট আর লেড অ্যাসিটেট, এই বিক্রিয়া দুটো আমাদের H2S এর শনাক্তকরণ, এই দুটো বিক্রিয়া আমাদের H2S এর
শনাক্তকরণে ব্যবহৃত হয়। অধক্ষেপণ বিক্রিয়া এতক্ষণ দেখলাম, এবার অধক্ষেপণ বিক্রিয়াটার আসলে ব্যবহারটা কী, ব্যবহারটা মানে কোশ্চেনটা কীরকমভাবে আসে। কোশ্চেন অনেক সময় এরকম আসে যে তৈলচিত্র পুরানো হলে কালো হয়ে যায় কেন? অথবা আরেকটা কোশ্চেন আসে যে রূপোর গহনা পুরানো হলে কালো হয় কেন? এই কোশ্চেনগুলোর উত্তরই আমরা ওই অধক্ষেপণ বিক্রিয়া থেকে দেবো। তৈলচিত্রের ভেতর সাধারণত কী থাকে, কপার অথবা লেডের যৌগ, মানে আমরা তৈলচিত্রে যে রং হিসেবে এটা ব্যবহার করি তার সেটার মধ্যে হয় কপার থাকে অথবা লেড থাকে। কপারের হিসাবে কপার সালফেট থাকতে পারে, কপার নাইট্রেট থাকতে পারে, আরও অন্য কিছু থাকতে পারে কপারে। লেডের ক্ষেত্রেও তাই, লেড সালফেট থাকতে পারে, লেড নাইট্রেট থাকতে পারে। এদের আমরা জানি লেড বা কপারের সঙ্গে যখনই H2S বিক্রিয়া করছে তখনই লেড সালফাইড বা কপার সালফাইড উৎপন্ন করছে। দুটোর ক্ষেত্রে দেখবে আমি লিখেছি এরা হচ্ছে কালো অধক্ষেপ। সেই জন্য যত তৈলচিত্র, এবার লেড সালফাইড বা কপার লেড বা কপারের সাথে H2S বিক্রিয়া করবে, কারণ H2S আছে আমাদের বাতাসে। আমাদের বাতাসে সমস্ত অনেক গ্যাস রয়েছে, শুধু তো অক্সিজেন নাইট্রোজেন নেই, অনেক ধরনের গ্যাস রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে H2Sও রয়েছে। H2S এই কপার সালফেট বা কপার নাইট্রেট বা লেডের যৌগগুলোর সাথে বিক্রিয়া করে কপার সালফাইড আর লেড সালফাইড উৎপন্ন করছে, যারা কালো। সেই জন্য যত তৈলচিত্র যত পুরনো হচ্ছে তত তারা কালো হয়ে যাচ্ছে। ঠিক একই জিনিস হয় রূপোর গহনার ক্ষেত্রে। আমরা দেখেছি তো যে সিলভার নাইট্রেটের সাথে H2S বিক্রিয়া করছে, তো বাতাসে থাকছে H2S, সেই থাকা H2S সিলভারের সাথে বিক্রিয়া করছে, বিক্রিয়া করে সিলভার সালফাইড উৎপন্ন করছে, আর হাইড্রোজেন হয়তো উৎপন্ন হচ্ছে। এটা নিয়ে আমরা ভাবছি না, এটা কোনো ঝামেলার নয়। তাহলে কি, বাতাসে থাকা H2S সিলভারের সাথে বিক্রিয়া করছে, রূপোর গহনাতে থাকা সিলভারের সাথে বিক্রিয়া করে সিলভার সালফাইড উৎপন্ন করছে। আমাদের জানি সিলভার সালফাইডও কালো, আগেই পড়েছি। সেই জন্য রূপোর গহনা আর তৈলচিত্র যত পুরনো হবে তত কালো হতে থাকবে। এই দুটো কোশ্চেন খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এবার হচ্ছে H2S এর শোষক। আমরা দুটো জিনিস আবার দেখবো, H2S এর শোষক আর ব্যবহার। H2S এর শোষক মানে কারা কারা H2Sকে শোষণ করতে পারে, মানে শুষে নিতে পারে কোনো জায়গায় যদি H2S থাকে। তাহলে H2S হচ্ছে কি, আমরা জানি আম্লিক, তাহলে একে শুষে নিতে পারবে এমন যারা ক্ষারীয়। তাহলে H2S এর শোষক হিসাবে আমরা সাধারণত NaOH অথবা KOH-কে ব্যবহার করি। এরা ক্ষারীয়, এরা H2S এর সঙ্গে বিক্রিয়া করে যায়, সেই জন্য এরা আমাদের H2S এর শোষক হিসেবে ব্যবহার করা হয়। এর বাইরে হচ্ছে ব্যবহার। H2S কি বলেছি প্রথম, যে H2S খুব ভালো বিজারক পদার্থ, সেই জন্য বিজারণের কাজে H2Sকে খুব ব্যবহার করা হয়, বিজারণের কাজে। আর দুই নাম্বার কি, দুই নাম্বার হচ্ছে H2Sকে ল্যাবরেটরিতে পরীক্ষাগারে H2Sকে আমরা ধাতবমূলক, লবণ বললে ভুল হয়, ধাতবমূলক শনাক্তকরণে ব্যবহার করি। তাহলে একটা হচ্ছে বিচারক হিসাবে ব্যবহার করা হয়, একটা পরীক্ষাগারে ধাতবমূলক শনাক্তকরণে ব্যবহৃত হয়। আর এটা হচ্ছে H2S এর শনাক্তকরণ। কী করে আমরা H2Sকে চিনব? বিক্রিয়া করে যেটা চিনতে হয় সেটা তো আমি বলেছি, যে একটু আগেই পড়িয়েছি, সিলভার নাইট্রেট বা লেড অ্যাসিটেটের সাথে বিক্রিয়া করে আমরা H2Sকে চিনতে পারি। কিন্তু যদি বিক্রিয়া না করে চিনতে হয় তাহলে অবশ্যই পচা ডিমের গন্ধ বিশিষ্ট গ্যাসই হচ্ছে H2S। তাহলে এইভাবে আমরা H2Sকে চিনতে পারি। এই হচ্ছে আমার টোটাল H2S এর যেগুলো ছিল সব পড়িয়েছি। এর পরের দিন আমরা নাইট্রোজেন দেখব।